আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহার। এবারে বিস্তারিত। খরতা আবার অসহ্য গরম থেকে বাঁচতে বৃষ্টির জন্য দেশের জেলা উপজেলা এমনকি গ্রাম পর্যায়ে ইস্তিসকার বিশেষ নামাজ ও দোয়া হচ্ছে। সৃষ্টিকর্তার করুণা চেয়ে কাঁদছেন লাখো মানুষ। প্রচণ্ড রোদ ও তাপ প্রবাহের মধ্যেই খোলা ময়দানে এই বিশেষ প্রার্থনা করছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। প্রচণ্ড তাপদাহে পুড়ছে তিস্তা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদী তীরের কুড়িগ্রাম জেলা। প্রখর রোদ ও গরম থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার রহমত চেয়ে সকালে কুড়িগ্রাম সদর উপজেলা ঈদগাহ মাঠে কয়েকশো ধর্মপ্রাণ মুসল্লি বৃষ্টির জন্য বিশেষ এ নামাজে অংশ নেন। এ সময় পাঞ্জাবি ও টুপি উল্টো করে পড়েন তারা। শত শত লোক এখানে আমরা নামাজ আদায় করলাম যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দান করেন। এই বৃষ্টিতে যেন ফসলাদি, যত গাছপালা এগুলো যেন ভালো থাকে, আল্লাহর যেন রহমত বর্ষিত হয়। অন্যান্য নামাজের মতোই, তবে এই নামাজের সময় আমরা দাঁড়িয়ে মোনাজাত করি। নামাজ শেষে 2 রাকাত নামাজ শেষে আমরা খুতবা দেই এবং পোশাকটা আমরা উল্টাই পড়ি। এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়া জেলা চুয়াডাঙ্গাতেও স্বস্তির বৃষ্টি চেয়ে নামাজ আদায় করা হয়। জেলা টাউন হল ফুটবল মাঠে অনুষ্ঠিত এই নামাজ ও প্রার্থনায় অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। খরার বিপর্যয় থেকে ক্ষেতের ফসল ও জনজীবন রক্ষায় মহান আল্লাহর করুণা ভিক্ষা করেন মুসল্লিরা। এদিকে প্রচণ্ড তাপ প্রবাহে অতিষ্ঠ ঝিনাইদহবাসী বৃষ্টির আশায় নামাজ আদায় করেছেন। জেলা শহরের ওয়াজির আলী স্কুল মাঠে জেলা ইমাম পরিষদের আয়োজনে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য বাগেরহাটের মোংলায় নামাজ ও দোয়া হয়েছে বুধবার সকালে। মোংলা ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে সর্বস্তরের মুসল্লিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি সহ দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন। আমাদেরকে দান করে দাও। শাসিত হতো আমরা সমাজে চলতে পারতাম না। ইয়া আল্লাহ, আমাদের দেশের জনগণ, ইয়া আল্লাহ ইয়ানি সাগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত, ইয়া আল্লাহ মোংলা পৌরসভাকে তুমি কবুল করে নাও। সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের স্থানীয় তরুণ যুব সমাজের আয়োজনে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাজে অংশ নেন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, শিক্ষক সহ এলাকার ধর্মপ্রাণ হাজারো মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সহসায় যাচ্ছে না তাপ প্রবাহ, বৃষ্টির সম্ভাবনাও খুব কম। আবহাওয়া অধিদপ্তর বলছে মের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে অসহনীয় এই পরিস্থিতি। চলমান তাপদাহ আগামী 2 দিনে আরও বাড়বে। দুর্বিষহ গরমের কারণে হিট স্ট্রোক, ডায়রিয়া, নিউমোনিয়া সহ পানিবাহিত রোগের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। শরফুল আলমের রিপোর্ট। বৈশাখের দ্বিতীয় সপ্তাহ, রোদ আর তাপের প্রখরতায় রেকর্ড বাজছে, নেই বৃষ্টির সম্ভাবনা, বাতাসের প্রবাহও কম। এরই মধ্যে নিয়ম করে চলছে জনজীবন। চলমান তাপদাহে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন শ্রমজীবী মানুষ। খুব কষ্ট হইতেছে। 120 টাকা ভাড়া ভাড়া 30 টাকা খাইছি। বিরাট কষ্ট হইতেছে কাকা। 50 টাকা রুজি করলে আরো 100 টাকার সময় বয়ে থাকতে হয়। অনেক গরম, আরে বাপ সাংঘাতিক। একটা খেপ মারলে পানি খাইতে হয়, ঠান্ডা পানি খাইতে হয়। লোক এমনি নাই। গরমে আপাতত কোনো স্বস্তির খবর নেই। বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও নেই আবহাওয়া অফিসে। যে তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সেটা অব্যাহত আছে এবং সামনের দিনগুলোতেও এই পরিস্থিতি অব্যাহত থাকবে। বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হবে না, তত সময় পর্যন্ত টেম্পারেচারের খুব বেশি ভেরিয়েশনের সম্ভাবনা নেই। বর্তমান যে সিচুয়েশন আছে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তীব্র গরমের কারণে বিপর্যস্ত জনজীবন, চারপাশেই হাঁসফাঁস অবস্থা। এমন অস্বস্তিকর আবহাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় শিশু ও বয়স্করা। ঠান্ডা, কাশি, জ্বর বেশ কয়েকদিন ধরে অনেক গরম পড়েছে, তো সেই জন্য এইবার যেটা দেখতে পাচ্ছি যে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া রোগীগুলো তুলনামূলকভাবে বেশি। এছাড়া আমরা ডায়রিয়া রোগী, বিভিন্ন স্কিন ডিজিজ, পানিবাহিত রোগ, জন্ডিস, টাইফয়েড এই রোগগুলোও দেখতে পাচ্ছি। খুব অতিরিক্ত ঘেমে গেলে অল্প পরিমাণে স্যালাইনের পানিও খেতে পারে। আর এছাড়া পুষ্টিকর খাবার, সহজপাচ্য খাবারগুলো, বাইরের কোনো অতিরিক্ত তৈলাক্ত বাসি খাবার খাওয়া যাবে না। ফ্রিজের পানি সরাসরি ঠান্ডা করে না খাওয়ার জন্য অনুরোধ করছি। চিকিৎসকরা জানিয়েছেন, গরমে পানি ও তরল জাতীয় খাবার বেশি খেতে হবে, পরতে হবে হালকা পোশাক। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
অতিরিক্ত তাপ ও জলবায়ুর পরিবর্তনের প্রভাবে সারা বিশ্বের 250 কোটি কর্মজীবী মানুষ বা শ্রমিক নিয়ে বিশেষ সতর্কতা দিয়েছে জাতিসংঘের শ্রম সংস্থা ILO। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে বিভিন্ন দেশে শ্রমিকদের কর্মপরিবেশ বিপজ্জনক পর্যায়ে আছে বলেও জানিয়েছে তারা। গেল 2 বছরে তাপমাত্রা বাড়ার প্রবণতা রেকর্ড ভাঙা বলেও উল্লেখ করা হয়েছে। আফ্রিকা, ভারত এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোতে তাপ প্রবাহ এবং গরমে ব্যাপক সংখ্যক শ্রমিক কিডনি রোগে আক্রান্ত হচ্ছে বলেও জানায় ILO। বিশেষজ্ঞদের মতামত উল্লেখ করে বলা হয়, সাধারণত 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মানুষের শরীর সহ্য করতে পারে। 40 ডিগ্রির উপরের তাপমাত্রা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি, চেতনা হ্রাস এবং মৃত্যু ঝুঁকি বাড়ায়। বাইরে কাজ করা শ্রমিকরা সূর্যের অতি বেগুনি রশ্মিতে স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলেও জানায় ILO। গরম ও তাপ প্রবাহের কারণে গেল কয়েক বছরে শ্রমিকদের মৃত্যু হার বাড়ছে বলেও রিপোর্টে উল্লেখ করেন ILO কর্মকর্তারা। that are very severe, from deaths to millions of sick people because of hazards exacerbated by climate change, but also millions living with chronic diseases. We're talking about cardiovascular diseases, respiratory diseases, cancer, and mental health illnesses like depression, irritability, and other issues related to the exposures that they are facing. 6 দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর 1:08 তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ একটি উড়োজাহাজ অবতরণ করে। এ সময় তাকে অভ্যর্থনা জানান থাই উপপ্রধানমন্ত্রী অনুতি চার্ন ফেরাকুল। লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি প্রধানমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অব অনার। 19 বারের তোপধ্বনির মাধ্যমে জানানো হয় আগমনী বার্তা। থাইল্যান্ড সফরকালে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে যোগ দেবেন শেখ হাসিনা। সফরে বাংলাদেশ ও থাইল্যান্ডের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি বিষয়ে সমঝোতা স্মারক এবং পর্যটন খাতে সহযোগিতা ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আরও 2টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য এবং সামরিক বেসামরিক পদস্থ কর্মকর্তারা। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের নিকটাত্মীয় বা স্বজনদের প্রার্থী না হওয়ার দলীয় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সময়মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বলেননি। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনে ইসির দেওয়ার সময় পেরিয়ে যাওয়ায় অনেকে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেননি। তবে এই সংক্রান্ত সংকট কাটিয়ে উঠতে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত সময় আছে বলে জানান ওবায়দুল কাদের। মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্তেও মাঠ পর্যায়ে নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। দলীয় নির্দেশনা অমান্য করলে দল যার কর্মকাণ্ড বিবেচনায় ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে থাকে। কাজে সময় মতো চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সময় মতো। সিনেমা হল ভেঙে তৈরি হবে মাদ্রাসা। নরসিংদীর রায়পুর উপজেলার হাসনাবাদ এলাকার ছন্দা সিনেমা হলটি কিনে এমনই ঘোষণা দিয়েছে ইদ্রিসিয়া দারুল কুরআন মাদ্রাসা কর্তৃপক্ষ। এর জন্য 20 লাখ টাকা বায়নাও করা হয়েছে। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন SM মাশরাফ। যে পথ দিয়ে হাঁটলে ভেসে আসতো সঙ্গীতের ধ্বনি, এখন সেখানে শোনা যাবে কোরআনের বাণী। 80 দশকে প্রতিষ্ঠিত হলেও গত 10 বছরে দর্শকদের হল বিমুখতায় কোনো রকমে টিকে ছিল সিনেমা হলটি। কিন্তু বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন সহ রক্ষণাবেক্ষণ খরচও এখন উঠছিল না। এটা সিনেমা হল আমরা মনে করি যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু এটা আগের মতো এখন আর চলে না। এই কারণে মালিক পক্ষ লসের মধ্যে আছে, তো চাইতেছে এটা বিক্রি করার জন্য আর কি। তো পাশে যেহেতু সিনেমা মাদ্রাসা আছে, মাদ্রাসার সাথে আলোচনা হয়েছে যে মাদ্রাসার কাছে বিক্রি করবো, যেহেতু তারা বিক্রি করার জন্য রাজি হয়েছে। তো আমরা এই কারণে এলাকাবাসীও খুশি, চাই যে একটা বড় একটা প্রতিষ্ঠান হোক, সবাই এখানে শিক্ষা অর্জন করো, এই আমাদের আশা প্রত্যাশা। পাশেই থাকা ইদ্রিসিয়া দারুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী বাড়ছিল, তাই তাদেরও বাড়তি জায়গার প্রয়োজন পড়ে।
30% জায়গাটির চুক্তিমূল্য ধরা হয় 1,30,00,000 টাকা। এ মহৎ কাজে অংশ নেয়ার সহযোগিতা কামনা করে সামনের রাস্তায় টানানো হয়েছে একটি ব্যানারও। দলিল মিলাইয়া 1.5 কোটি টাকা যাবে। তো ইনশাল্লাহ আমরা প্রত্যাহার যে সবাই সহযোগিতা করলে তো ইনশাল্লাহ মাদ্রাসা এখানে চালু হবে, দিনী শিক্ষা ইসলাম প্রতিষ্ঠান চালু হবে। তো এটা আমরা সবাই আশাবাদী, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর ঘর হবে। সাকিব খানের রাজকুমার সিনেমাটি হয়তো এই হলের শেষ শো হতে চলেছে। এদিকে হল ভেঙে মাদ্রাসা হচ্ছে, তাতে খুশি ক্রেতা বিক্রেতা সহ সর্বস্তরের মানুষ। সবাই এলাকাবাসী সবাই আমরা একমত, আমরা একযোগে সবার সহযোগিতায় এই মাদ্রাসা আমরা করার জন্য উদ্যোগ এবং আমরা সহযোগিতায় 100% আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই কর্ম ছাড়া তো আমরা কর্ম আল্লাহ রাখছে, যে কোনো জায়গায় রাখছে, এটা তো আর কর্ম না, এটা ভালো কর্ম না। সিনেমা হল্লা মালিকে বিক্রি করে লাইলে আমরা যে কোনো আল্লাহ যেন রিজিক রাখছে আমি যাবো। এখানে একটি ইসলামী কমপ্লেক্স নির্মাণের ইচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষের, আর সেই উদ্দেশ্যে ঈদ পর্যন্ত সবার অনুদানে সংগ্রহ হয়েছে 32 লাখ টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চালের বস্তায় ধানের জাত, মিলগেটের দাম, উৎপাদনের তারিখ ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, খাদ্য মন্ত্রণালয়ের এমন নির্দেশনা মানছেন না মানিকগঞ্জের ব্যবসায়ীরা। ফলে ভোক্তা পর্যায়ে চাল ক্রয়ে প্রতারণার আশঙ্কা থাকছেই জেলার বিভিন্ন গুদাম, আড়ত ও বাজারে। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তপু। ভোক্তার অধিকার সংরক্ষণে পহেলা বৈশাখ থেকে বাণিজ্যিক চাল সরবরাহের প্রাক্কালে বস্তার উপর মিলের নাম, জেলা ও উপজেলার নাম, উৎপাদনের তারিখ, মূল্য ও ওজন উল্লেখের নির্দেশনা জারি করে খাদ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে মিলগেট দামের পাশাপাশি বস্তায় প্রতিষ্ঠান চাইলে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করতে পারবে বলেও জানানো হয়। নির্দেশনা অমান্যকারীদের 2 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 15 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধানও আছে। এরপরও সেই নির্দেশনা মানা হচ্ছে না। মিল পাড়িতে থেকে দিলে আমরা আনতে পারবো। আমরা মিল পাড়িতে চাপ দিছি যে আমাদের এবেলে রেট দেন, সরকার যেহেতু ধরছে, আমরা না দিলে আমরা কই থেকে পাবো। মোকামে যদি এই নিয়ম না মানে, তাহলে আমরা যদি ওই নিয়ম বস্তা না পাই, চাউল না পাই, তাহলে তো আমাদের এখানে চাউল কম হয়ে যাবে, মানে আমদানিটা কম হয়ে যাবে, তখন তো অটোমেটিক বাজার ফল করব। জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে একই জাতের ধান থেকে উৎপাদিত চাল ভিন্ন ভিন্ন নাম ও দামে বিক্রি হচ্ছে। চালের দাম অযৌক্তিক পর্যায়ে গেলে বা হঠাৎ বৃদ্ধি পেলে মেলার পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা একে অপরকে দুষছেন। পুরাতন বস্তাগুলো বিক্রি করার জন্য আমাদের কাছে একটি সময় চেয়েছেন, আমরা তাদেরকে সেই সময়টা প্রদান করতে চেয়েছি এবং তাদেরকে বলা হয়েছে পরবর্তীতে যদি নতুন চালের বস্তাগুলোতে মিলগেট মূল্য, ধানের জাত, এই বিষয়গুলো যদি উল্লেখ করা না থাকে, আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করব। চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামেই যাতে চাল বাজারে বিক্রি হয় তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন খাদ্য অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যমুনা ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে যমুনা ব্যাংক তার বীমা পণ্যগুলো সহজেই গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবে। যমুনা ব্যাংকের কর্পোরেট অফিসে স্বাক্ষরিত এই চুক্তিটি বীমা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, দেশবাসীর সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এবং ডেল্টা লাইফের প্রধান নির্বাহী আনোয়ারুল হক সহ অনেকেই। নেত্রকোনায় বোরো ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা। ধান উৎপাদনের জেলা নেত্রকোনায় বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। বোরো ফসলই হাওরবাসীর একমাত্র ভরসা। আর এই ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে প্রখর রোদ উপেক্ষা করে ব্যস্ত সময় পার করছেন কৃষানীরা। লক্ষ্য একটাই, তাদের একমাত্র বোরো ফসল ঘরে তোলা। জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান জানান, এবছর নেত্রকোনা জেলায় 1,85,230 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাওর এলাকায় রয়েছে 41,000 হেক্টর জমি। ধান কাটার জন্য প্রস্তুত রয়েছে 850টি হারভেস্টার মেশিন। এসব মেশিনে প্রতি একর জমির ফসল কাটতে নেওয়া হচ্ছে 5,000 টাকা। পার্টেক্স খেলার খবর।
দায়িত্ব নিয়ে বাংলাদেশের স্পিন বোলিংয়ে ব্যবধান গড়ে দেওয়ার চ্যালেঞ্জ নিলেন মুশতাক। নতুন কোচ মুশতাক আহমেদ শুধু জাতীয় দল নয়, লেগ স্পিনার তুল্যান্ত ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিলেন বিশ্বকাপ জয়ী পাকিস্তানের লেগ স্পিনার। তার সঙ্গে টাইগারদের দলে যোগ দিয়েছেন নতুন অ্যানালিস্ট মহসিন শেখও। তাদের হাতে বাংলাদেশের অনুশীলনের কিট তুলে দেন ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। মুশফিক রহিম, তাইজুল ইসলাম, নাজমুল শান্ত ও মুমিনুল হকের সঙ্গে কুশল বিনিময় করেন মুশতাক আহমেদ। I can share that knowledge to the young people and the senior players, and hopefully we can make a difference, because I believe you can only coach those teams they are coachable, and the young people are very talented cricketers, so we can pass our experience to them, and I believe that they are very talented team and they can challenge any team. ফিরতি লেগে সৌদি আরবের জায়ান্ট আল হিলালের কাছে 2-1 ব্যবধানে হারলেও প্রথম লেগে এগিয়ে থাকায় 5-4 গোল গড়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল আরব আমিরাতের দল আল আইন। আল হিলালের বিপক্ষে প্রথম লেগে 4-2 ব্যবধানে এগিয়ে থেকে সৌদি আরবের কিংডম অ্যারেনায় খেলতে নামে আল আইন। নেইমারের দলের হয়ে গোল দুটি করেন রুবেন নেভেস এবং সালেম আল দোসারি। আল আইনের এরিক একটি গোল শোধ করেন। এতে জাপানের ইয়োকোহামা এফ ম্যারিয়ন্স এবং দক্ষিণ কোরিয়ার উলসান হুন্দাই দলের মধ্যকার বিজয়ের সাথে আগামী 21 মে শিরোপা লড়াই নামবে হার্নান ক্রেসপোর দল। ইংলিশ প্রিমিয়ার সিকান্দার রাজাকে অধিনায়ক করে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে শক্তিশালী দলই সাজিয়েছে জিম্বাবুয়ে। দলে নতুন মুখ জোনাথন ক্যাম্পবেল, এছাড়া ফিরেছেন তাদিও আনাসে মারুমানি ও ফারাজ আকরাম। বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মাতসি ক্যানিয়ারি। আগামী 3 মে চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ATN বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।